তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবিল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আমাদের আজকের আলোচনার বিষয় নিয়োগে দলীয়করণ কতটা প্রভাব ফেলবে সরকারের ভাবমূর্তিতে। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আপনাকেও স্বাগত। ব্যারিস্টার শাহেদুল আজম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠন হলো এবং নতুন সরকার আসবার পর আমরা দেখলাম জেলা পরিষদ, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। এটি দোষের কিছু না, কিন্তু যদি প্রতিষ্ঠানগুলো দলীয়করণ হয়ে যায় সেক্ষেত্রে জনগণের সেবায় কিন্তু এক ধরনের ব্যাঘাত ঘটতে আমরা অতীতে দেখেছি। এবারের এই দলীয় নিয়োগ আসলে কতটা প্রভাব ফেলবে সরকারের ভাবমূর্তিতে? কারণ এই সরকার কিন্তু একটা আকাঙ্ক্ষার সরকার। দীর্ঘ দুঃশাসন, ফ্যাসিবাদের পতনের পর জনগণ এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছিল। জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছিল বললাম না, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু এই সরকার গঠন করেছে, এই সরকারকে জনগণ ভোট দিয়েছে। ধন্যবাদ আপনাকে। এখানে আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে আমরা যখন ফ্যাসিস্ট সরকারের আমলে ছিলাম তখন আসলে দলীয়করণটা এত বেশি হয়েছিল যে তখন আসলে আর মানে আওয়ামী লীগ ছাড়া আর কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি কোথাও, মানে পুরো বাংলাদেশ মানে আওয়ামী লীগ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখলাম যে এটার কিছুটা হলো যে উপদেষ্টারা তাদের পছন্দের মানুষ ঢুকাচ্ছেন। তো এরপরে আমরা এখনও এসে দেখছি যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে হ্যাঁ, সরকার তাদের পছন্দের মানুষ দিচ্ছেন। তো এখানে দুইটা জিনিস আসলে চিন্তা করতে হবে। প্রথমত, অবশ্যই মানে আপনার এটা ন্যাচারাল নিয়ম যে সরকার তাদের পছন্দের মানুষগুলোকেই দিবে। তো ওই মানুষগুলো কি কারেক্ট পারসন নাকি, এইটা আসলে আমার কাছে মনে হয় যে মোর ইম্পর্টেন্ট। যে আপনি বসান, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো আমরা দেখতে পাচ্ছি যে এমন মানুষকে বসানো হচ্ছে তাদের হয়তো মানে সেই জায়গার প্রপারলি তাদের যোগ্যতা আছে নাকি, অথবা তার চেয়ে বেটার লোক হয়তো সরকারই আছে, বিএনপি পন্থী এমন মানুষ আছেন যাদেরকে হয়তো ওই জায়গাটাতে ওই পজিশনে দেওয়া যেত। সো এইটা আসলে কনসিডার করতে হবে যে জনগণ তাদের সেবা পাওয়ার জন্য সঠিক লোকগুলো পাচ্ছে না। মেধার মূল্যায়নের ক্ষেত্রে পন্থী হতে হবে কেন? এটা বেসিক্যালি বাংলাদেশের একটা কালচার ভাঙতে চেয়েছি। হ্যাঁ, আমরা এই কালচার ভাঙতে চেয়েছিলাম, কিন্তু এই কালচারটা আমরা আসলে ভাঙতে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় পারি নাই, এবং এখনো আমরা আসলে কিন্তু 24-এর অভ্যুত্থান কিন্তু এই বাঁধ ভেঙে দেওয়ার জন্যই হয়েছিল। তারা বলেছিল কোটা নয় মেধা। অবশ্যই মানে এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই, এটাকে ডিফেন্ড করারও কোনো উপায় নাই। এখানে অবশ্যই বলতে হবে যে এখানে আমরা আসলে বাংলাদেশে আমরা আবার মানে একটু আমি যদি বলি যে আমরা আবার ওই একই জায়গায় যাতে না ফিরে যাই যে সব কিছু নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর কাছেই যেতে হবে। যে আগে যেমন একটা ছিল যে কোনো ছোটোখাটো কিছু একটা হলেই সেটা শেখ হাসিনা করতে করতে তাকে এমন একটা পজিশনে নিয়ে যাওয়া হলো যে উনি সব কিছু, ওনার কথার বাইরে কোনো কিছু বলার কোনো সুযোগ নেই। উনি কাল্ট। হ্যাঁ, উনি কাল্ট। তো এখানে এখনো কিছুটা দেখা যাচ্ছে যে অনেক কিছুতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া অনেক জিনিসপত্র ঠিক মতো হচ্ছে না। এই জায়গাগুলোতে আসলে অবশ্যই মানে আমরাও আশা করি যে এখানে আরো বেটার মানে পলিসি হবে। এটাতে কি সরকারের ভাবমূর্তি ইতিবাচক হচ্ছে না সাধারণ জনগণের মধ্যে নতুন ধরনের কোনো বিরূপ প্রতিক্রিয়ারও জন্ম নিতে পারে? সাধারণ জনগণের মধ্যে কিছুটা হলেও বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আমরা আসলে একটা জিনিস না আসলে একটু চিন্তা করতে হবে, সেটা হলো কি যে আগে একটা সময় ছিল যখন এই জিনিসগুলো করা অনেক সহজ ছিল, এখন এই জিনিসগুলো করা অনেক ডিফিকাল্ট। কারণ হচ্ছে এখন একটা ইন্টারনেটের যুগ, আপনি কিছু করছেন সাথে সাথে এই জিনিসগুলো নিয়ে আপনার মিডিয়াতে চলে আসছে। আগে শুধু মিডিয়া ছিল, এখন ইন্টারনেটে চলে আসছে, এবং ইন্টারনেটে এই জিনিসগুলো নিয়ে ট্রল হচ্ছে, অনেক কিছু হচ্ছে। সো এই জায়গাটাতে আসলে সরকারকে আরও অনেক বেশি সাবধানী হতে হবে যে তাদের প্রত্যেকটা ডিসিশন যাতে পারফেক্ট হয়। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগটা যেরকম করে হয়েছে, আহসানুল মনসুর সাহেবের উপর অনেকের অনেক ভরসা ছিল যে আচ্ছা উনি ভালো করছেন। তারপরে আমরা দেখলাম যে ওনার বিরুদ্ধেও কিছু কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে। তো পরবর্তীতে মানে ওনার বিদায়টা যেভাবে হলো এটা আসলে কোনোভাবেই মানে সম্মানজনক হয়নি। এটা সুন্দরভাবে বিদায় দিলেও সম্মানজনকভাবে দেয়া যেত, সেটাই মানে। এবং পরবর্তীতে এখন বর্তমান যে গভর্নর আছে ওনাকে নিয়ে অনেক বেশি নেগেটিভ কথাবার্তা হচ্ছে। এখানে আমি বিএনপি মিডিয়া সেলের একটা
মানে দিব, পোস্টের একটা রেফারেন্স দিব, যে ওখানে বলা হয়েছে যে ওনাকে একটু সুযোগটা দিয়ে দেখেন যে উনি বেটার করতে পারে নাকি। কারণ এমন কোথাও কিছু লেখা নেই যে শুধুমাত্র কোনো অর্থনীতিবিদকেই বাংলাদেশের ব্যাংকের গভর্নর হতে হবে। সো ওনার উপর কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, এখন দেখা যাক যে উনি পারেন নাকি। এখন প্রথমত প্রশ্ন হলো যে উনি রাইট পারসন নাকি, এটা নিয়ে কোশ্চেন হচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত কোশ্চেন হচ্ছে যে আগের মানে আপনার বিদায়ী যিনি, তাকে যেভাবে করে বিদায় করা হলো, হঠাৎ করে তার লোকজনকে সরিয়ে দেওয়া হলো, হঠাৎ করে এসে অফিসটা দখল করা হলো। আমরা তো দেখছি যে অর্থনীতি বা হিসাব বিজ্ঞানে না পড়েও ব্যাংকের পদস্থ কর্মকর্তা হচ্ছেন, ব্যাংকের এমডি হয়ে যাচ্ছেন, চেয়ারম্যান হচ্ছেন, সেটা তো হতে দেখছি। পটেনশিয়ালিটি তো আসলে সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ না। সেটাই তো, এই জায়গায় আমিও বলবো যে তাকে সুযোগ দিয়ে দেখা উচিত। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি এটাও বলবো যে আপনার পূর্ববর্তী যিনি গভর্নর ছিলেন তাকে যেভাবে বিদায় করা হয়েছে এটা একেবারেই কাম্য নয়। কারণ এই যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের কাছে সাধারণ মানুষের, আমাদের মানে পলিটিশিয়ান হিসেবে আমাদেরও অনেক বেশি প্রত্যাশা। সো অবশ্যই তাদের এই জায়গাগুলোতে কাজ করার খুবই দরকার হয়ে পড়েছে, কারণ এগুলোর থেকেই কিন্তু নেগেটিভিটি হবে। সরকার যে এই দলীয় বিবেচনায় নিয়োগগুলো দিচ্ছে, এগুলো কি সরকার তার বিশ্বস্ততার জায়গা থেকে দিচ্ছে, না শুধুই প্রাইজ পোস্টিং হচ্ছে? আমি বলবো যে এখানে আসলে কিছুটা তো বিশ্বস্ততার জায়গা আছেই, যে ওখান থেকে দেয়া হচ্ছে। তো এখানে চিন্তা করতে হবে যে কারেক্ট পারসন যাচ্ছে নাকি। আমি যেটা বারবার বলছি যে আমরা যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদাহরণটা দিলাম, যে ওখানে আমরা দেখি যে উনি ভালো কিছু করতে পারেন নাকি। বাট এখানে আবার অনেকে বলছেন যেটা, যে বিএনপিতে কিন্তু ওনার চেয়ে কোয়ালিফাইড অনেক মানুষ ছিল। যেমন একটা ছোট এক্সাম্পল হচ্ছে ডক্টর রেজা কিবরিয়া ছিলেন, যাকে সবাই মানে তাকে আইনমন্ত্রী দেখতে চেয়েছিলেন, সরি অর্থমন্ত্রী দেখতে চেয়েছিলেন। তো এরকম অনেক মানে অর্থনীতিবিদ বাংলাদেশে অনেক ভালো আছেন যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারতেন। বাট ওনাকে 6টা মাস আমরা দিয়ে দেখি যে উনি পারেন নাকি। কিন্তু বাংলাদেশে এখন কিন্তু আরেকটা কালচার, যেটা মানে অনলাইন মব কালচার, যে আপনার কিছু হলেই ট্রলিং শুরু করছে। এটা কিন্তু গত 17 বছরের শিক্ষা, যে কিছু হলে একটা খুব বাজে কথা লিখে দিতে হবে, নেগেটিভ কথা দেখেছি, এখন ভিন্ন রূপে আসছে। কিন্তু এটা একদিক দিয়ে যেমন ভালো, একদিক দিয়ে খারাপ। একদিক দিয়ে ভালো হচ্ছে যে হ্যাঁ, আপনি কোনো কিছু করলেই সাথে সাথে সমালোচনার মুখে পড়ছেন। আবার একদিক দিয়ে খারাপ হচ্ছে যে এই যে মানে মানুষ যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে, ওই জায়গাটা মানে অনেক খারাপের মধ্যে ভালোগুলো হারিয়ে যাচ্ছে। কারণ আপনি গালি দেওয়া শুরু করছেন সরাসরি। এটা কেন? মানে এটা কিন্তু ওই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কারণেই আজকে এই অবস্থা, যে ছেলে মেয়েদের মধ্যে বা মানুষের মধ্যে যে আচ্ছা ঠিক আছে, পেলাম ইন্টারনেট হাতে পেয়েছি, মোবাইলটা দিলাম 2-4টা গালি। তো এই জায়গাটাতেও কিন্তু আসলে যে একটা মানুষকে ডিসকারেজ করা হচ্ছে। যিনি হয়েছেন তার হয়তো ভালো কোনো ইন্টেনশন আছে, আমরা আশা করি ইনশাল্লাহ। তো ওনাকে যে কাজ করতে দিবেন, আপনি তো প্রথমেই ওনাকে একটা ভয় পাওয়াই দিচ্ছেন, ওনাকে একটা নেগেটিভিটির মধ্যে নিয়ে আসছেন। তো সরকারের যদি এখানে আপনার রাইট বা রং, সেটা করার জন্য একটু সময় প্রয়োজন, এবং সেই সময়টা তাদেরকে দেওয়া দরকার। তারপরে যদি ভুল হয় অবশ্যই, কিন্তু সেটাকেও কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্যে রাখেন। এইভাবে না যে একজনের উপর হামলায় পড়বো, যে তাকে গালাগালাজ করে তার মানে ক্যারিয়ার, তার চিন্তাভাবনা, তার ইন্টেনশন সব কিছুকে আমরা বন্ধ করে দিই। জি, আমরা একটু সারওয়ার তুষার আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি একই বিষয়ে। এখানে কিছুটা যেই নিয়োগগুলো হচ্ছে তাদেরকে কিছুটা সময় তো দেয়াই যেতে পারে। তাদের মধ্যেও তো পটেনশিয়ালিটি আছে, আর সরকার, রাজনৈতিক সরকার তো তাদের বিশ্বস্ত মানুষগুলোকেই নিয়োগ দেবে, এটি স্বাভাবিক বিষয়। আমরা অতীতে দেখে এসেছি, বা রাজনৈতিক সরকারগুলো সারা বিশ্বে এটিই করে থাকে। তো এগুলোর কারণে কি আসলে সরকার কোনো ভাবমূর্তির সংকটে পড়ছে বলে মনে করেন? আপনারা তো প্রায়ই সমালোচনা করে থাকেন। আপনাকে ধন্যবাদ। শুধু তো নিয়োগে দলীয়করণ করা হচ্ছে না, মানে প্রায় গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ইতিমধ্যে এগুলোর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এবং আপনি মানে এর আগে কি মেরুদণ্ড ছিল? এর আগে ছিল না বলে কি আপনি আবারও ভাঙবেন? যেটা অলরেডি একটা খুবই নাজুক অবস্থায় আছে, সেটাকে শক্তিশালী করার কথা, আপনি তো সেটাকে ভেঙে ফেলছেন। যেটা ওই প্রত্যেকটা, যদি আপনি অর্ডিন্যান্স নিয়ে আলোচনা করেন তখন আমি বলবো। এই নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নিয়ে যদি আলোচনা করেন, আপনাকে প্রেক্ষাপটটা দেখতে হবে যে এই সরকার ক্ষমতায় আসার পরে এস আলমের এপিএস, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে মনসুর সাহেব 15 দিনের বেশি আপনি বাংলাদেশ ব্যাংকে থাকতে পারবেন না। কিভাবে থাকেন সেটা আমরা দেখে নেব। এবং সেটাই ঘটলো। এই সরকার আসার পরে কতদিনের মধ্যে, 10 দিনেরও কম সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকে এরকম একটা মব সৃষ্টি করে তাকে, মনসুর সাহেবকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র তাকে অসম্মানজনকভাবে বিদায় দেওয়া হয়েছে ব্যাপারটা তা না। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, যেটা দ্বারা বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয়, এই অর্ডারের কোনো ধারা মোতাবেক আপনি এই অপসারণকে দেখাতে পারবেন না যে অমুক ধারা অনুযায়ী, মানে কতগুলো বিষয় আছে তো, যে মিসকন্ডাক্ট থাকতে হবে, এটা থাকতে হবে, ওটা থাকতে হবে, দায়িত্ব অবহেলা, দুর্নীতি, অসদাচরণ, অনেকগুলো ব্যাপার আছে। সেটা ওই ধারাগুলো দেখিয়ে যখন তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তখন কিন্তু ওই সুনির্দিষ্ট ধারাগুলো দেখিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। আপনি ইভেন তাকে অপসারণও করেন নাই, কিন্তু আপনি জাস্ট একটা নতুন নিয়োগ দিয়েছেন এবং তাকে একটা অসম্মানজনক ওই জিয়া পরিষদের নামে
যারা আওয়ামী ব্যাংকার, যারা আসলে এস আলমের প্রতি এক ধরনের দায়বদ্ধ, তাদেরকে দিয়ে আপনি তাকে অসম্মান করে বের করে দিয়েছেন। এবং এর পরে কি ঘটলো, যাকে আপনি ওখানে বসিয়েছেন তিনি একজন বিশিষ্ট ঋণ খেলাপি, এটা মাথায় রাখতে হবে। তিনি 89 কোটি টাকার তার ব্যাপারে ঋণ পুনঃতফসিল করতে হয়েছিল। তিনি একজন সোয়েটার ব্যবসায়ী এবং তিনি বিজিএমই এর যে বাংলাদেশ ব্যাংক বিষয়ক যে স্থায়ী কমিটি, সেটার তিনি একজন সদস্য। ফলে এখানে পিওর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। বাংলাদেশ ব্যাংকের কাজই হচ্ছে রেগুলেশন, ব্যবসায়ীরা বা অন্যান্য এরা ইনভয়েসিংয়ের নামে কোনো ধরনের দুর্নীতি করছে কিনা, জালিয়াতি করছে কিনা, এগুলো দেখা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ, মানে ওভারসি করা। আর আপনি বিজিএমইর ওই ব্যক্তিকে বসানোর মানে হচ্ছে এই লোক তো বিজিএমই স্বার্থই দেখবে। এবং এর পাশাপাশি হচ্ছে আপনার যে তিনি আসার পরে প্রথম যে ঘোষণাটা দিয়েছেন, যে মহান ঘোষণাটা দিয়েছিলেন, সেটা হচ্ছে সুদের হার কমাবো। মানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি এই বার্তাটা দিয়েছিলেন। এবং সেটা করার জন্য একটা মুদ্রা কমিটির একটা মিটিংও ডাকা হয়েছিল সেই কারণে। এবং এই মুহূর্তে সুদের হার কমালে তার যে একটা ড্রাস্টিক বাজে ইম্প্যাক্ট পড়বে অর্থনীতিতে, সে কারণে মুদ্রা কমিটির একজন গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ সাথে সাথে পদত্যাগ করেছিলেন। এই ঘটনাগুলো বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে ঘটেছে। স্থানীয় সরকার যদি আপনি বলেন, স্থানীয় সরকারে আমরা কি দেখলাম, আপনাকে প্রশাসক বসাতে হবে বুঝলাম, কিন্তু প্রশাসক ছাড়াই কিন্তু এগুলো চলছিল। ঠিক আছে, তাদের যে খুব ওগুলো তো অকার্যকর ছিল প্রতিষ্ঠানগুলো, না খুব একটা অকার্যকর ছিল না। এখন আপনি যেটা করেছেন আসলে কাদেরকে বসিয়েছেন, যাদেরকে আপনি নমিনেশন দিতে পারেন নাই, অথবা যারা নির্বাচনে হেরেছে। এই দুই ক্যাটাগরি আসলে এই জেলা পরিষদ কিংবা উপজেলা পরিষদগুলোতে বসেছে। আবার সিটি কর্পোরেশনে আপনি দিয়েছেন, যেমন ঢাকা দক্ষিণে যাকে আপনি প্রশাসক বসিয়েছেন, সারা ঢাকা দক্ষিণ তাকে মেয়র হিসেবে দেখতে চাই, এই প্রচারণায় সয়লাভ হয়ে গেছে। তো যাকে প্রশাসক বসিয়েছে, আপনি তো অন্তর্বর্তী সরকারের আমলে বললেন কিংস পার্টি এইসব কত কিছু, এখন আপনি যাকে প্রশাসক বসিয়েছেন তিনি ওই প্রশাসকের চেয়ারে বসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তিনি মেয়র ইলেকশন করবেন এবং মসজিদে গিয়ে তিনি ভোট চাচ্ছেন। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে দেখেন, আওয়ামী লীগ আমলে বিএনপি যারা নির্বাচিত মেয়র ছিল, আওয়ামী লীগ তাদেরকে বসতে দেয় নাই, তালা মেরে দিয়েছে এবং তাদেরকে আদালত ব্যবহার করে নানা ধরনের হেনস্থা করা হয়েছে। এখান থেকে বিএনপির একটা উপলব্ধি ছিল যে ওই দেখবেন তাদের নির্বাচনী প্রতিশ্রুতির 11 নম্বর পৃষ্ঠায় তারা বলেছে, আমরা কখনো মৃত্যু এবং আদালতজনিত কারণ ছাড়া, মৃত্যুজনিত কারণ এবং আদালতের রায়, এই দুটো ছাড়া কখনো আমরা প্রশাসক নিয়োগ দেব না স্থানীয় সরকারগুলোতে। এক, দ্বিতীয়ত হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে আমরা কখনো কলমের এক খোঁচে অপসারণ করবো না, এটা তাদের কমিটমেন্ট, কারণ তারা আওয়ামী লীগের ভুক্তভোগী। এখন তারা যে অধ্যাদেশগুলোকে আইন করেছে স্থানীয় সরকারে, সিটি কর্পোরেশন, পৌরসভা, সেখানে তারা এই ক্ষমতা রাখছে, ওই যে অধ্যাদেশ সেটাকে হুবহু, তখন তো একটা বিশেষ পরিস্থিতি ছিল, আওয়ামী লীগের পলাতক স্থানীয় প্রতিনিধিদেরকে সরানোর জন্য একটা অধ্যাদেশ করতেছিল সরকারকে। আপনি সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দিলেন, আর এই অধ্যাদেশটাতে যেখানে জনপ্রতিনিধি, যাদেরকে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে, তাদেরকে আপনি কোনো কারণ দেখানো ছাড়া বিনা কারণে মানে অপসারণ করতে পারবেন, সেই ক্ষমতা আপনি আপনার কাছে রাখছেন। এই যে নতুন যেটা আইন হয়েছে, এই আইন কিন্তু পাশ হয়ে গেছে এবং এটা তাদের সরাসরি তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি এবং 31 দফা, এটার সুস্পষ্ট লঙ্ঘন। তাছাড়াও বাংলাদেশের সংবিধানের 59 ধারার এটার লঙ্ঘন, কারণ 59 অনুচ্ছেদে বলা আছে আমরা একটা স্থানীয় পর্যায়ে একটা জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা থাকবে। তো আপনি যদি জনপ্রতিনিধিকে সরিয়ে দিয়ে সেখানে যদি প্রশাসক বসান, এটা তো বেসিক ডেমোক্রেসি আইয়ুবের সেই জায়গায় চলে গেল। কিন্তু বিএনপি কেন এটা করলো? জবাবদিহির যতগুলো অধ্যাদেশ ছিল, যেগুলোতে নির্বাহী বিভাগকে আরও স্বচ্ছ হতে হতো বা আরও বেশি তারা আপনার একটু অ্যাকাউন্টেবল হতো জনগণের কাছে, সেই সমস্ত অধ্যাদেশকে তারা আউটরাইট রিজেক্ট করে দিয়ে যেই অধ্যাদেশটা তাদের ক্ষমতা বৃদ্ধি করছে সেই অধ্যাদেশটাকে তারা আইনে পরিণত করেছে। এটা গেল একটা। এর পাশাপাশি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশকে তারা সংশোধন করে আইনে পরিণত করেছে। প্রথমে তারা এই অধ্যাদেশটাকে আইনে পরিণত করতে চায় না, ল্যাপস করে দিতে চেয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক যখন বিবৃতি দিল এই 2 দিন আগে, তখন তারা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটাকে আইনে পরিণত করলো, কিন্তু রাতের অন্ধকারে তারা যে কাজটা করেছে, এখানে এমন একটা সংশোধনী এনেছে, এর ফলে এস আলম সহ যারা ব্যাংক লুটেরা যারা ছিল মালিক, তারা আবারও ব্যাংকিং খাতে ফিরে আসবে। এবং আপনি জানেন যে মনসুর সাহেবের একটা খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল 5টা ব্যাংকে মার্জ করে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক করা। এখন এই মার্জিংটা ভেঙে গেল এবং সরকার কিন্তু এই সমস্ত ব্যাংকে 35,000 কোটি টাকা ইতিমধ্যে বিনিয়োগ করেছে। ফলে এই যে যারা লুটপাট করেছিল ব্যাংকে, তাদেরকে তো কোনো শাস্তির আওতায় আনা গেলই না, বরং সরকারের এই 35,000 কোটি টাকা তারা এখন আবার পাবে। মানে এটা একটা এক ধরনের আপনি বেইল আউট করলেন তাদেরকে, যেটা ছিল আগের সরকারের উদ্যোগ ছিল এক ধরনের বিনিয়োগ হিসেবে দেখা, যে আমরা আবার ব্যাংকগুলোকে গড়ে তুলব এবং যারা ইতিপূর্বে এই মানে পদ্ধতিগতভাবে ব্যাংক খাতে লুটপাট করেছে তাদেরকে আর ব্যাংকিং খাতে ঢুকতে দেবো না। আপনি তাদেরকে একটা সংশোধনী করে তাদেরকে ঢোকার ব্যবস্থা করলেন, এরা ওই সরকারের ওই 35,000 কোটি টাকায় পেলো। আপনি বলেছেন 2 বছরের মধ্যে তাদেরকে এটা শোধ করতে হবে, কিন্তু আমরা জানি যে তারা আসলে 2 বছরের মধ্যে শোধ করবে না। তারা হচ্ছে এটা 10-15 বছর আবারও লুটপাট, আবারও খাই করে তারপর আবারও তারা এখান থেকে সরে পড়বে। তো এইটা আপনি কেন দিলেন? তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে আপনি এবং যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি কিন্তু এস আলমের সাথে তার ব্যবসায়িক পার্টনার, কিন্তু তিনি তাদের শেয়ার হোল্ডিং আছে, এটা নিয়ে পত্রিকায় রিপোর্ট হয়েছে। তো পুরো জিনিসটা যদি আপনি দেখেন,
আবারও সেই লুটপাটের ব্যবস্থা ফেরত আসছে, আবারও আপনি নিজের ক্ষমতা বৃদ্ধি করছেন এবং এসালম বা নজরুলদের মতো যারা ব্যাংকিং খাতে যারা আসলে ব্যাংকিং খাতের সাথে কোনো সম্পর্ক নেই, যারা আপনি বললেন যে ব্যাংকিং খাতের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আমি পরিচালক বসায় দিচ্ছি, আওয়ামী লীগ আমলে এগুলো হয়েছে, এই লোকগুলো এভাবে ফুলে ফেপে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করেছে, এই লোকগুলোকে আবার ব্যাংকিং খাতে নিয়ে আসা হচ্ছে ওই ব্যাংকিং রেজলিউশন একটা সংশোধন করার মধ্য দিয়ে। ফলে পুরো পরিকল্পনা আপনি দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু বিএনপির কোনো যে তারা খুব লজিক্যাল কোনো কারণ জনগণকে দেখাতে পারছে সেরকম না, তারা পুরো কাজটাই করছে আসলে এই এসালমদেরকে আবারও জায়গা করে দেওয়ার স্বার্থে। এবং আপনি জানেন যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে এসালমের গভীর সম্পর্কের ব্যাপারটা এটা আর কোনো গোপন বিষয় না, যিনি অর্থমন্ত্রী তার সাথে এসালম গোষ্ঠীর সম্পর্কের ব্যাপারটা এটা সবাই জানে। এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশে এসে প্রথম শোকজ খেয়েছেন আসলে এই এসালমের গাড়িতে চড়ার কারণে। ফলে পুরো জিনিসটা হলো আবারও এসালমরা ব্যাক করছে এবং সরকারের একটা একচেটিয়া ক্ষমতা নিজের মধ্যে। আবারও আপনার কাছ থেকে শুনবো, আমরা একটু ছোট্ট একটি বিরতি থেকে ফিরে দর্শক আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। বিরতির আগে সারওয়ার তুষার আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, আপনি অনেকগুলো বৈরী প্রভাব পড়বে আমাদের সরকারের ভাবমূর্তিতেও এক ধরনের প্রভাব পড়বে বলে বলছিলেন। আমরা একটু এই বিষয়ে ব্যারিস্টার শাহেদুল আজম আপনার কাছ থেকে শুনতে চাই, সরকার কি এই বিষয়গুলো বুঝতে পারছে না যে জনগণ এগুলো ভালোভাবে নিচ্ছে না, বা বিরোধী রাজনৈতিক শক্তিগুলো এগুলো ক্যাশ করতে পারে বা এগুলো ইস্যু তৈরি করতে পারে, এটা কি সরকার বোঝে না নাকি? আচ্ছা, প্রথমত আমি একটু তুষার ভাই কয়েকটা কোয়েশ্চেনের একটু জাস্ট রিক্যাপ করছি। আচ্ছা, প্রথমত উনি যেটা বলেছেন যে আপনার মোস্তাক সাহেব ওনার ছিল আপনার ঋণ খেলাপি ছিলেন, তো আপনার কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে 17 বছরে যারা একটু বিএনপি পন্থী ছিলেন বা যারা আওয়ামী লীগ করেন ব্যবসা বাণিজ্য করতে পারেন, তো পরে কিন্তু লোনটা প্রপারলি রিস্কেডিউল করা হয়েছে, তো সেই অনুযায়ী তিনি এখন সারওয়ার তুষার কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন, সেটি হচ্ছে যে সরকার আবারও সেই অলিগার্ক শ্রেণীকে পৃষ্ঠপোষকতা দেওয়ার পথেই হাঁটছে। আচ্ছা, সেখানে আমি আসছি। আচ্ছা, তারপরে উনি আরেকটা ক্রিটিসাইজ করলেন যে আপনার জনপ্রশাসন নিয়ে। সো এখানে একটা জিনিস যে গতবারও কিন্তু আমরা দেখেছি যে ওনাদের সময় ওনারা যখন ওনাদের নেতারা পাওয়ারে ছিলেন তখন কিন্তু এজাজ সাহেবকে প্রশাসক নিয়োগ করা হলো কোর্টের রায়ের এগেনস্টে গিয়ে। সো দেয়ার হ্যাভ বিন থিংস, হ্যাঁ, এখন সেটা দিয়ে আমি অবশ্যই কাটাতে পারবো না যে যেটা ঠিক হচ্ছে না সেটাকে, কিন্তু বাংলাদেশে এই জিনিসটা চলে আসছে। এখন কিছু জায়গায় আমাদের একটু বেসিক চিন্তা করতে হবে। বাংলাদেশ এমন একটা জায়গা, এটা কিন্তু নেপাল না। নেপালে কি হয়েছে, নেপালে আপনারা দেখেছেন যে জেনজি থেকেই তারা পাওয়ার ক্ষমতা গ্রহণ করেছে। বাংলাদেশের ট্র্যাডিশন চেঞ্জ করা এত সহজ না। বাংলাদেশে যেভাবে আমি নিজে যখন ফিল্ডে ছিলাম নির্বাচনে, আমি দেখেছি যে একটা মার্কার গুরুত্ব কত বেশি, যে একটা মানুষকে কেউ চিনবে না কিন্তু মার্কাকে সবাই চিনবে। ওই কনসেপ্টগুলা বাংলাদেশ থেকে দূর করা এত সহজ না, কারণ বাংলাদেশের সাধারণ সেই কালচারকে আমরা ভাঙা শুরু করেছি। সেই কালচার আমরা অবশ্যই কিছুটা ভেঙেছি, এবার অবশ্যই কিছুটা ভেঙেছি, সামনে হয়তো আরো ভাঙবে। ওনাদের তরুণ নেতারা যাদের অ্যাকচুয়ালি 1.5-2 বছর আগে ওরকম পলিটিক্যাল এক্সপিরিয়েন্স বা এক্সপোজার ছিল না, তারা কিন্তু আলহামদুলিল্লাহ এসেছেন, আমরা হ্যাপি যে ওনারা রিপ্রেজেন্ট করছেন। তো এখন প্রথমত এখন একটা জিনিস যেটা ভালো হচ্ছে সেটা আপনার দেখতে হবে যে এখন কিন্তু আমরা ওপেনলি ওনারা যে সরকারকে ক্রিটিসিজম করছেন এটা কিন্তু প্রপারলি করা যাচ্ছে। আগে কি হতো, একটা টক শোতে বসে বিএনপির কেউ আওয়ামী লীগের এগেনস্টে কথা বলতো, পরের দিন বা ওই দিন রাতেই দেখতেন গ্রেফতার হয়ে গিয়েছে বা ওনার এগেনস্টে একটা নতুন মামলা দিয়ে দেওয়া হয়েছে, দুদক থেকে মামলা অথবা ডিবি থেকে মামলা। সেই কালচার থেকে আলহামদুলিল্লাহ আমরা কিছুটা বের হয়ে আসতে পেরেছি। এখন আপনি যদি বলেন যে একদিনে রাতারাতি আমরা চেঞ্জ হয়ে আমাদের চিন্তাভাবনা ওয়েস্টার্ন কান্ট্রির মতো হয়ে যাবে, সেটা আসলে হবে না। কারণ আমাদের লোকাল যে কালচার, সাধারণ মানুষের যে চিন্তাভাবনা, লোকাল রুট লেভেলে পলিটিক্স যারা করেন, কর্মীদের যে প্রত্যাশা, সেই মনস্তত্ত্বের মধ্যে ঢুকে আছে। আপনি 17 বছর পার হয়ে গিয়েছে কিন্তু এখনো কর্মীদের মনোভাব হচ্ছে না আমরা 17 বছর আগে যেরকম ছিলাম আমরা ওভাবে অপারেট করব। এই জিনিসগুলো চেঞ্জ করতে কিন্তু সময় লাগবে। আমি আমার আপনি যেহেতু সংস্কৃতির কথা বললেন যে রাজনৈতিক সংস্কৃতি আমরা বদলাতে পারিনি, এই জায়গায় আমি একটু প্রশ্ন রাখতে চাই। আপনি একজন আইনজ্ঞ মানুষ, আপনাদের সরকার নতুন সরকার গঠন করবার পরই প্রথম দিনেই বলেছিল যে মব নির্বাসনে পাঠানো হলো। আবারও দেখলাম গত শুক্রবারে শাহবাগে কয়েকজন তরুণীকে সমকামী এবং ট্রান্সজেন্ডার আখ্যা দিয়ে তাদেরকে মারধর করা হলো। আবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক কথিত পীর বা যে কোনো একজন সাধারণ নাগরিক, তিনি এক ধরনের তথ্য প্রচার করছিলেন, তাকে কুপিয়ে হত্যা করা হলো। এটাও এক ধরনের মব সৃষ্টি করা হলো। এছাড়াও টুকটাক কিন্তু এরকম ঘটনাগুলো ঘটছে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জিরো টলারেন্স।
ঘটনাগুলো তো ঘটছে। আচ্ছা, প্রথমত ফার্স্টে আসি ট্রান্সজেন্ডারের ঘটনাতে। ট্রান্সজেন্ডারের ঘটনাতে পত্রিকায় যেটা এসেছে আমরা দেখেছি সেখানে যে ট্রান্সজেন্ডাররাই মানুষকে উত্ত্যক্ত করছিল, সেখান থেকে একটা সিচুয়েশন ক্রিয়েট হয় এবং তারপরে কিন্তু পুলিশ এসে হস্তক্ষেপ করে। এখন এখানে কয়েকটা জিনিসের রং আছে। প্রথমত, ট্রান্সজেন্ডাররা যদি করে থাকে তাহলে তারা রং, বাট তাই বলে মব করার কোনো সুযোগ নাই। আবার পুলিশ এসে তাদেরকে যেভাবে ধরেছে সেটাও আমরা দেখতে পারি যে একটু আগের আমলের ফিচারে ফেরত যাচ্ছি। তো এখানেও ওই সেম ইয়েটাই যে মানুষের অ্যাটিটিউডটা কিন্তু চেঞ্জ হতে একটু সময় লাগবে, সেই সময়টা দিতে হবে। ধরেন নেক্সট 3 মাস বা 6 মাস পরেও যদি এই ঘটনা ঘটে, অবশ্যই আমি এখানে এসে বলবো যে এটা সম্পূর্ণ ব্যর্থতা। এখন আমি সম্পূর্ণ ব্যর্থতা বলবো না, কিন্তু আমি বলবো যে হ্যাঁ, এখানে ব্যর্থতা আছে। এখানে ব্যর্থতা আছে কারণ এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার মতো পুলিশ বাহিনীকে যে ধরনের আপনার ইনস্ট্রাকশনস দেওয়া দরকার সেটা মনে হয় এখনো দিয়ে সম্ভব হয়নি। আর আরেকটা জিনিস দেখতে হবে যে এখন পুলিশে যারা আসছেন, এখন কিন্তু পুলিশে অনেকেই আপনার যারা মানে ফ্যাসিস্ট পক্ষের ছিলেন তাদেরকে সরিয়ে অনেককে আনা হয়েছে যারা গত 15-16 বছর এমন এমন জায়গায় তাদের পোস্টিং ছিল, আমার পুলিশের সাথে খুব ক্লোজলি কাজ করা হতো। তাদের প্রবলেমটা হচ্ছে কি যে তাদের এমন এমন জায়গায় পোস্টিং ছিল বা এমন এমন কাজ ছিল, সেই কাজগুলোর সাথে এখনকার কাজের একটা বড় মানে তারা স্কিল ডেভেলপ করতে পারে। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই যে একজন হয়তো আপনার নেত্রকোনার কোনো একটা জায়গায় লজিস্টিক নিয়ে কাজ করতো, যে এই মানে পুলিশের জন্য আপনার ইউনিফর্ম কয়টা কিনতে হবে, আজকে ডিম কয়টা কিনতে হবে, এরকম। তো এই মানুষকে যখন এখন ক্রাইমে ঢুকায় দেওয়া হচ্ছে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ উনি কিভাবে এসে মানে হঠাৎ করে এই ক্রাইমটাকে কিভাবে স্টপ করতে পারেন সেই আইডিয়াটা নাই। সো কিন্তু ওনার তো বেসিক পুলিশিং যে ট্রেনিং সেটি তো আছে, বেসিক পুলিশিং ট্রেনিং আছে, কিন্তু আপনার একটা জিনিস মানে চিন্তা করতে হবে যে ওনারা সময়োপযোগী হয়ে উঠতে পারেননি। পুনর্গঠন করতে হবে। পুলিশের মোরাল যেরকম করে নেমে গেছে, পুলিশের সম্পর্কে মানুষের যে ধারণা, মানুষ পুলিশকে যেভাবে দেখে, এগুলোকে কিন্তু আবার কালটিভেট করতে একটু সময় দিতে হবে। সো আমরা কিন্তু বারবার বলছি যে ওই সময়টাই দিতে মানে হবে। কুষ্টিয়ার ঘটনাটাও কি আচ্ছা, কুষ্টিয়ার ঘটনাটাতে আমি বলবো, কুষ্টিয়ার ঘটনাটাতে প্রথমত এই যে পীরদের বিরুদ্ধে অথবা আপনার মানে বাংলাদেশের মানে ওয়ান অফ দ্য বড় প্রবলেম যেটা, সেটার সাথে ওনাদের যে মানে বৃহৎ জোট, তাদের একটা মানে সংযোগ আছে। সংযোগটা কি? ধরেন আপনি বিএনপি বলেন অথবা আমাদের মতো লিবারেল যারা আমরা আছি, এনডিএম এর মতো দল, ইভেন আমার মনে হয় এনসিপিও, আমরা কিন্তু আসলে হ্যাঁ ওনারাও মধ্যমপন্থী দল। আমরা কিন্তু আসলে খুব বেশি চিন্তা করি না যে আমি আপনার মানে হানাফি মাযহাবের, না আমি সালাফি করি, নাকি আমি ওই সাতপন্থী, নাকি আমি কি পন্থী, এগুলো নিয়ে আমাদের কিন্তু খুব একটা মাথা ব্যথা নাই। আমরা চাই আমি বাসায় যাব, আমি আমার মতো নামাজ পড়বো, আমি আমার মতো থাকবো। তো এই যে এই মানে ইসলামিক মানে বিভিন্ন পন্থা নিয়ে যে বিরোধ, এটার মানে কারিগরি কিন্তু হচ্ছে ওই যে বৃহত্তর মানে যেসব মানে রাজনৈতিক দলগুলো হ্যাঁ মানে ধর্মের নামে রাজনীতি করছে, তাদের সমস্যা, তারা এটা বারবার করছে যে ধর্মের নামে রাজনীতি করে। সেটা তো নিয়ন্ত্রণের দায়িত্ব সরকার না, সেটা নিয়ন্ত্রণের দায়িত্ব অবশ্যই সরকারের, কিন্তু সেই সময়টা কিন্তু এখনো সরকার পায় নাই, বা আমি যদি সরকারের অংশ হিসাবে বলি যে আমরা এখনো সেই সময়টা পাই নাই। তো এই জায়গাগুলোতে, এবং আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে ধর্মীয় জায়গাগুলো কিন্তু খুবই সেন্সিটিভ। এখানে আঘাত করতে বা এখানে কথা বলতে হলে অনেক চিন্তা ভাবনা করে বলতে হয়। আমি হয়তো এখানে এসে খুব বোল্ডলি বলে যাচ্ছি, কালকে আমার পিছনে 10 জন লোক লেগে যাবে যে ভাই আপনি এটা নিয়ে কথা বললেন কেন, ধর্ম নিয়ে কথা বলেন, আপনি নিজেই মবের মধ্যে পড়ে যেতে, আমি নিজেই মবের মধ্যে পড়ে যেতে পারি। মব আমরা এড়াতে পারছি না। এই জায়গাটাতে প্রবলেম যেটা হচ্ছে যে এই জায়গাটাতে প্রথমত আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থাটাকে চেঞ্জ করা। শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ হলে কিছুটা উন্নতি হবে মানুষের, তারপরেও এই কালচারটা আমরা আপনারা তো বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার মবকে পুঁজি করেই তারা ক্ষমতায় টিকতে চেয়েছে। কিন্তু এখন কি আপনি দেখেন গত এই আজকে মনে হয় 54 দিন হয়েছে, তো 54 দিনে কিন্তু কোনো আল্লাহর রহমতে গুম হয় নাই, মব না সেটি হয় না, মব কিছু হয়েছে, কিন্তু মব ওই আকারে আগে যেমন কি হতো, আগে আপনি যমুনার সামনে লোকজন দাঁড়ায় যেত, আগে আপনার শাহবাগের সামনে লোকজন দাঁড়ায় যেত, ওই জিনিসগুলো কিন্তু হচ্ছে না। আপনি যদি বলেন আপনি ব্রডার স্কেলে এটা অনেকটাই কন্ট্রোল করা হয়েছে, কিন্তু কিছু কিছু ঘটনা আছে যেগুলোকে কন্ট্রোল করা সম্ভব হয় নাই। এখন এই জায়গায় আমি বলবো যে আমাদের সফলতা আলহামদুলিল্লাহ যে ব্রডার স্কেলে হয়েছে এবং ছোট ছোট জিনিস নিয়ে মানুষ কোশ্চেন করার সুযোগ পাচ্ছে, অ্যান্ড উই আর হ্যাপি এই কারণে যে এই জিনিসগুলো নিয়ে আপনারা কোশ্চেন করছেন এবং আমরা এটাকে যাতে আরো বেটার করতে পারি ইনশাআল্লাহ। মানে আপনারা এটাকে লেজিটিমাইজ করার চেষ্টা করছেন না, লেজিটিমাইজ করার একদম চেষ্টা করব না, কারণ আপনি দেখেন আমরা একটু সারওয়ার তুষারের কাছ থেকে শুনে আসি। সারওয়ার তুষার, মব জিরো হয়নি, কিন্তু সরকার বলেছিল যে মব জিরো টলারেন্স। অন্তর্বর্তী সরকারের আমলে যেগুলোকে মব বলা হয়েছে, এখন সেই ক্ষেত্রে বিক্ষোভ, তোপের মুখে, এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। এখন ভাষাটাও পরিবর্তন হয়ে গেছে। আপনি বাসসে আমরা একটা মব দেখেছি, বাংলাদেশ ব্যাংকে দেখেছি, এরকম মবের যেগুলোকে আগের আমলে মব বলা হতো সেই মব কিন্তু থেমে নেই। একটা প্রসঙ্গ, ইন্টারেস্টিং প্রসঙ্গ ভাই তুলেছেন, আমি খুব ধন্যবাদ জানাই ওনাকে, যে ওই যে আমরা অন্তর্বর্তী সরকার আমরা দেখেছি হুট করে শাহবাগ দখল করে এরকম শত শত আন্দোলন, এবং সেগুলো ওই সরকার কন্টেইন করেছে মোটামুটি বল প্রয়োগ করা ছাড়া।
এমনকি ইশরাক সাহেবের নেতৃত্বে যমুনাতেও কিন্তু একটা বিরাট বড় জমায়েত হয়েছিল, প্রায় তারা 1.5-2 দিন ছিলেন এবং এরপরে নেগোসিয়েশন করে ওই খলিল সাহেব উড়িয়ে নিয়ে গেলেন লন্ডনে এবং তারপর ওইটার অনুযায়ী যেটা হলো যে আমরা দেখতে পেলাম যে খলিল সাহেব এখন এই সরকারের অংশ। এগুলো কিন্তু সব কানেক্টেড ঘটনা। এখন এই যে এটাই তো মানে সন্দেহজনক যে আপনি একটা ওই সময়কার একটা আনকোরা যারা পলিটিক্যাল গভর্নমেন্ট না, সেই সময় পুলিশের অবস্থা অত্যন্ত নাজুক, দেশের অবস্থা মানে একটা বড় ধরনের রাপচারের পরে যে ধরনের হয় সেরকম শত শত দাবি নিয়ে রাস্তায় নেমে গেল। কারা এরা? এখন তারা কোথায়? দেশের কি এখন আর কোনো দাবি নাই? এটাই তো বোঝা যায় যে ডাল মে কুচ কালা হ্যাঁ, মানে এই দাবিগুলো কোনো স্বতঃস্ফূর্ত ব্যাপার ছিল না। ব্যাপারটা এরকম না যে সব দাবি মিটে গেছে এবং এই জন্য কিংবা বিএনপি সরকার ম্যানেজ আপনি কি করেছে। বলতে চাচ্ছেন যে তাহলে এখন যারা সরকারে আছে তারাই এগুলো পেছনের থেকে কলকাঠি না না, নেড়েছে এরকম কিছু? সরকারের ভেতরেও তো অনেক সরকার থাকে, যেটাকে ইংরেজিতে বলবো না, গভীর সরকার বলে না অনেক সময়, বুঝেন তো? আচ্ছা যাই হোক, এই যে দেখেন ওই অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা কে ছিলেন? এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী। কথাগুলো বলা রিস্কি, 2 দিন পরে হয়তো দেখা যাবে যে ডিজিএফআই সামনে দাঁড়ায় আছে, সেই সংকট নাই, সেই না বলি রিস্ক এখন আর নেই তো। যে মবের ঘটনাগুলো অন্তর্বর্তী সরকার আমলে ঘটলো, একের পর এক মাজারের হামলা ঘটলো, ওই সময় নিরাপত্তা উপদেষ্টা কে ছিলেন এবং তার কি ভূমিকা ছিল এটা নিয়ে আমরা কখনো তদন্তের দাবি জানিয়েছি? তিনি তো তার নেগোসিয়েশন করে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। নিরাপত্তা উপদেষ্টা বুঝলাম, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাও তো ছিলেন। হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ফলে আমরা তো তখন রাইটলি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করেছি, কিন্তু নিরাপত্তা উপদেষ্টাকে দায়ী, কারণ আপনি জানেন যে আমি একটা উদাহরণ দিতে পারি যে ক্রাইস্টচার্চে চার্চে যখন হামলা হয়েছিল নিউজিল্যান্ডে একটা মসজিদে, এরপরেই ওই ইস্টারকে উপলক্ষ করে যে খ্রিস্টান ধর্মাবলম্বী শ্রীলঙ্কায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসবকে উপলক্ষ করে অনেকগুলো লাগাতার হামলা হয়েছিল। এই যে শ্রীলঙ্কায় পট পরিবর্তনের পরে তাদের ইন্টেলিজেন্স প্রধানকে গ্রেফতার করা হয়েছে এই সকল ঘটনার পেছনে জড়িত বা হোতা হিসেবে। ফলে আমাদের এখানে যদি আমরা মব এবং এই কি বলে এটাকে যে মাজারে হামলাগুলো ঘটনা তো আমরা তদন্ত করি নাই, এই ঘটনাগুলো শুধুমাত্র স্বরাষ্ট্রের বিষয় না, দেশে একটা নিরাপত্তা উপদেষ্টা তখন ছিলেন, তার কি ভূমিকা ছিল এটা আমরা জানতে চাই। তিনি কিসের বিনিময়ে কোন ট্রেড অফ করে তিনি এই সরকারের তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের মবগুলোর তদন্ত বা বিচার না হবার কারণে এই ধারাবাহিকতা রয়ে গেছে। যে কুষ্টিয়ার ঘটনা বললেন না, এটা তো ইন্টারেস্টিং। উনি বলেছেন যে পুলিশ তো এখনো আগের মতো আছে, এটা একেবারেই এইভাবে বলে আমরা এটা জাস্টিফাই করতে পারবো না। এটা একটা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা এবং আমি পত্রিকায় পড়ছিলাম যে আগের রাত থেকেই কয়েকটা আইডি থেকে এই মানে ভুয়া বা গুজবগুলো ছড়ানো হচ্ছিল এবং সকাল থেকেই পুলিশ ওই এলাকায় লাগাতার টহল দিয়েছে এবং তারপর দুপুর 2:30 এই হামলা হয়েছে। ফলে এই হামলার দায় কোনোভাবে পুলিশ এড়াতে পারবে না। পুলিশের একটা জাস্টিফিকেশন আমরা দেখেছি যে আমরা এটা থামাতে পারি নাই। না, আপনি এটা বলতে পারবেন না। আপনি এখন যখন হামলা হয়ে গেছে, একজন নিহত হয়েছে, এখন আপনি ওখানে শত শত বিজিবি এবং পুলিশ বসিয়ে রাখছেন, কিন্তু যখন রাত থেকেই গুজবটা ছড়ানো হলো, আপনি কেন বললেন না যে আমার এক্সট্রা প্রোটেকশন দরকার? আপনি খুলনা রেঞ্জের ডিআইজিকে কেন বললেন না যে আমার এক্সট্রা প্রোটেকশন দরকার, আপনি এখানে বিজিবি পাঠান কিংবা সেনাবাহিনী পাঠান, আমাকে এটা প্রোটেক্ট করতে হবে? ফলে এটা সুস্পষ্ট ব্যর্থতা এবং এই ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। তিনি তো জাতিকে এখন সংবিধান পড়াচ্ছেন, ওনারা অন্য কিছুতে সময় নাই, কিন্তু তার যেটা মন্ত্রণালয়, সরকারের সমস্ত কিছুর উত্তর উনি দেন। উনি স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে উত্তর দেন, ক্রীড়া মন্ত্রণালয় নিয়ে সংসদে প্রশ্নগুলো উনি এটার উত্তর দেন, কিন্তু নিজের মন্ত্রণালয়ের ওনার কিন্তু কোনো খোঁজ নেই। উনি বললেন যে 0 টলারেন্স, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো একের পর এক ঘটেই যাচ্ছে এবং গত 3 মাসে 36 জন নিহত হয়েছে বিএনপির অন্তর্কন্দলে এবং এই সরকার আসার পরে এটা সংখ্যাটা 20-এর উপরে। এগুলোর আটকানোর ক্ষেত্রে এবং কিন্তু এই হত্যাকাণ্ডগুলোর ঘটনার ক্ষেত্রে মানে বিচার করার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী কী ভূমিকা পালন করেছেন? তিনি কোনো ভূমিকা পালন করেন না। তিনি শুধু একটা মহান বাণী দিয়েছেন জাতিকে যে আমরা পুলিশের পোশাক পরিবর্তন করব। পুলিশ অর্ডিন্যান্সটাকে আপনি বাতিল করে দিয়ে এখন আপনি যেটা করছেন, পুলিশকে শুধুমাত্র আমরা তখন বলতাম অন্তর্বর্তী সরকার আমলে যে পুলিশের কোনো সংস্কার হচ্ছে না, শুধু পোশাক পরিবর্তন করছে। এখন আপনি অর্ডিন্যান্স তো সংস্কার তো বাদ দিয়েছেনই, ওই পোশাকটুকু বাদ দিয়ে আবারও তাকে পুরনো পোশাক নিয়ে আসছেন এবং এটাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা একটা ঐতিহ্যবাহী পোশাক। এই পোশাকের মধ্যে রক্তের দাগ লেগে আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি হয়তো বলে গেছেন, কিন্তু পোশাক বদলালেই কি স্বভাব বদলাবে? আই অ্যাকসেপ্ট ইউর লজিক। আমি তো বলছি না যে পোশাক বদলালেই হবে। তা আপনি পুলিশ অর্ডিন্যান্স বাদ করলেন কেন? পুলিশ কমিশন কি সমস্যা করেছিল যে? এবং এই পুলিশ মনে রাখবেন, আজকেও মাননীয় প্রধানমন্ত্রী এই যে সেনা সদরে গিয়ে একটা প্রোগ্রামে গিয়ে বলেছেন, সম্ভবত উনি প্রপারলি ব্রিফড হন না এইসব বিষয়ে, উনি আজকেও বললেন যে আমরা জুলাই জাতীয় সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করব। ইতিমধ্যেই তারা পুলিশ কমিশন ভঙ্গ করেছে, মানে পুলিশ কমিশনের যেটা অ্যাগ্রি করেছিলাম আমরা জুলাই সনদে, সেখানে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, সমস্ত দল একমত হয়েছিল যে একটা পুলিশ কমিশন হবে। তা আপনি সেই অধ্যাদেশ বাতিল করলেন কেন? আপনি তো জুলাই সনদকে লঙ্ঘন করছেন। আপনি তো সুপ্রিম কোর্ট ওই সচিবালয়ের ক্ষেত্রেও আপনার নোট অফ ডিসেন্ট ছিল না, আপনি তো সেটাও করলেন না। ফলে প্রধানমন্ত্রী আপ টু ডেট না এইসব বিষয়ে। উনি নাটক সিনেমা দেখছেন, কিন্তু এখানে কি ঘটে যাচ্ছে, ওনার দল যে জুলাই সনদও ভায়োলেট করছে, উনি যে যাই অর্থমন্ত্রী যত বিভ্রান্তিকর বক্তব্যই দিক না কেন, স্বরাষ্ট্রমন্ত্রী যত বিভ্রান্তিকর বক্তব্যই দিক না কেন, ওনাকে শুধু আমরা পিঠ ওই কি বলে টেবিল চাপড়াতে দেখি, আর কিছু উনি করেন না। আপনি একটু ভেবে দেখেন, বাংলাদেশে আমরা উই হ্যাভ আ প্ল্যানের প্রধানমন্ত্রী পেয়েছি, তিনি
এই যে জুলাই সনদ নিয়ে 4-5 ঘন্টা আলোচনা হয়েছে পার্লামেন্টে, এতগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশের সময় আলোচনা হয়েছে, হি কেপ্ট টোটালি সাইলেন্ট। তো আমরা ঠিক আছে, আমরা মিতব্যয়িতা চাই, কিন্তু এরকম নির্বাক চলচ্চিত্র কি আমরা চাই? উনার কোনো বক্তব্য নাই, উনি বলবেন না জাতিকে, বলবেন না যে আমরা জাতীয় সনদটা, জুলাইটা সনদটা এইভাবে করব। আজকে উনি স্ক্রিপ্ট দেখে দেখে ওখানে গিয়ে বলেছেন, কিন্তু যখন সংসদে ফ্রি স্পিচের প্রশ্ন আসে তখন কিন্তু তিনি কথা বলেন না। উনাকে বসিয়ে রেখে উনার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন, নজিরবিহীন ব্যাপার। বিএনপি আমাদেরকে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এমন জিনিস দেখাচ্ছে যেটা আসলে সারা পৃথিবীতে আপনি কোনো নজির পাবেন না, যে প্রধানমন্ত্রী বা সংসদ নেতাকে বসিয়ে রেখে তারপরে হচ্ছে আরেকজন কথা বলেন। ওই ভাই একটা কথা বলেছেন না যে চেঞ্জ করতে সময় লাগবে, তৃণমূলকে ইঙ্গিত করে বলেছেন। আরে ভাই, বিএনপির শীর্ষ নেতাদের আগে চেঞ্জ করেন। বিএনপির শীর্ষ নেতাদের কোনো একটা স্টেপে কি মনে হচ্ছে তারা পরিবর্তন হয়েছেন? বিসিবির মতো একটা জায়গায় আপনি স্থায়ী কমিটির 3 জন পুত্রকে বসিয়ে দিয়েছেন। নেপালে আন্দোলন হলো, আমরা কথায় কথা নেপালের উদাহরণ দিতে পছন্দ করি। নেপালে আন্দোলন হয়েছে নেপো কিডসদের বিলাসিতার বিরুদ্ধে, সেখানে আপনি বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ এবং আরেকজন হচ্ছেন ওই আমির খসরু, 3 জনের সন্তানকে আপনি বসিয়ে দিয়েছেন বিসিবিতে। আবার ববি হাজ্জাজের স্ত্রীকে দিয়েছেন একটা বিসিবির একটা কমিটিতে, এরকম 4 জনকে দিয়ে দিয়েছেন। আবার বলেছেন এই অ্যাডহক কমিটির মেম্বাররা বিসিবি নির্বাচন করতে পারবে। তাহলে এটা কি হচ্ছে, কি করতেছে? মানে আপনি বিসিবিকেও ছাড়বেন না। একটা জিনিস বিএনপি রিড করতে খুব ভুল হচ্ছে, ক্রিকেট বাংলাদেশের জেনজি এবং জেন আলফা যাদেরকে বলা হয়, কোটি কোটি তরুণ এই ক্রিকেটের দিকে তাকিয়ে থাকে। সেখানে যখন আপনি করলেন, আপনি আপনার দিকে অহেতুক কারণে স্পটলাইটটা আনলেন। আগে আপনি যেটা করছিলেন সেটা আমাদের কাছে এক্সপোজড হচ্ছিল, কিন্তু যারা সারাক্ষণ রাজনীতি চিন্তা করে না, ওই তরুণরা কিন্তু দেখলো যে আপনি বিসিবির মতো একটা প্রতিষ্ঠানও দখলদারিত্ব থেকে ছাড়ছেন না। ব্যারিস্টার শাহেদুল আজম, আপনার কাছ থেকে শুনবো আমরা ছোট্ট একটি বিরতির থেকে ফিরে। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ, নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কেবল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। বিরতির আগে সারোয়ার তুষার, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। ব্যারিস্টার শাহেদুল আজম, আপনার কাছে প্রশ্ন রেখে বিদায় নিয়েছিলাম। সারোয়ার তুষার অনেকগুলো প্রসঙ্গ টানলেন, যে মাননীয় প্রধানমন্ত্রী কোনো কথা বলছেন না, সংসদে অনেকগুলো বিল উত্থাপিত হচ্ছে, তিনি বিতর্কেও অংশ নিচ্ছেন না, এবং আপনারা সব ক্ষেত্রে দলীয়করণ, বিশেষ করে বিসিবির জায়গাটাতেও তিনি অভিযোগ তুললেন। তিনি অভিযোগ তুলতেই পারেন, বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ তুলতেই পারেন, তার এই অভিযোগগুলো কতটা যৌক্তিক মনে করেন? আচ্ছা, প্রথমত আমি আসি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়ে। মাননীয় প্রধানমন্ত্রী ওখানে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এখানে একজন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাননীয় আইনমন্ত্রী আছেন। আমি নিজে আইনমন্ত্রী সাহেবের জুনিয়র ছিলাম, সো আমি ওনাকে খুব কাছে থেকে দেখেছি। উনি কিন্তু আইনের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং খুব সুন্দর করেই দিচ্ছেন। এবং উনি কিন্তু গত পরশুদিন একটা ইয়েতে, আপনার শুক্রবারে যে অধিবেশনটা হলো, ওখানে বলেছেন যে আমাদের মধ্যে অনেক মতবিরোধ থাকবে, কিন্তু এগুলো আমরা নিজেরা একটু সমাধান করার চেষ্টা করি। এগুলো নিয়ে মানে এত বেশি মানে নিজেদের এগেনস্টে হোস্টাইল হয়ে গেলে পিছন থেকে ফ্যাসিবাদীরা হাসবে। তো এখানে অবশ্যই দায়ভার, এবং উনি কিন্তু বলেছেন আমাদেরও ভুল আছে, আপনাদেরও ভুল আছে। তো এই জায়গাটা আমি মনে করি যে 24-এ আমরা যদি সব কিছু নেগেটিভ দেখি, তো আমি একটু পজিটিভ দেখবো যে এটা একটা ভালো জিনিস। এই যে আমি আর উনি, আমরা দুজন বিপরীত মেরুর মানুষ, কিন্তু আমরা কিন্তু একে অপরের প্রতি সম্মান রেখে কথা বলছি, বা একে অপরকে অ্যাটাক করলেও সেটাও কনস্ট্রাকটিভ হতে হচ্ছে। তো এই আপনার বিপরীত মেরুর কেন? আপনারা তো দুজনেই বিপরীত মেরু না, অভ্যুত্থানের পক্ষে, অবশ্যই এটাই কিন্তু রিজন যে আমরা কিন্তু একসাথে ভিন্ন মতের, ভিন্ন মতের। হ্যাঁ, তো এই জায়গাটাতে এখন যেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে ওভারঅল মানে যে সিচুয়েশনটা আছে, আমি মনে করি যে তাদের যে ক্রিটিসিজম, এটা একদিক দিয়ে ভালো, এটা গভর্নমেন্টকে আরো বেটার হতে সাহায্য করবে। আবার সেই সাথে ওনাদেরকেও মনে রাখতে হবে যে ক্রিটিসিজমগুলো যেন ওভারবোর্ড না হয়। কিন্তু সারওয়ার তুষার তো বলছেন যে স্পটলাইটটা নিজেদের দিকে টেনে নিয়ে যাচ্ছেন এই সব কর্মকাণ্ডের মাধ্যমে। কিছু জায়গায় হয়তো হতে পারে। তো আমি যেটা পিএম এর মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে যেটা বললাম, যে উনি যোগ্য ব্যক্তিদের হাতেই দিয়েছেন যারা কথা বলছেন। হ্যাঁ, এখানে কিছু জিনিস নিয়ে কিন্তু মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্লিয়ার করেছেন যে কিছু অধ্যাদেশ যেগুলো বাতিল হয়েছে বা যেগুলোকে তারা এখন উত্থাপন করেন নাই, সেই জায়গাগুলোতে তারা আলোচনা করে আবার ফিরে আসবেন। সো এগুলো যে একেবারেই চলে গিয়েছে সেটা কিন্তু হয় নাই। সো আপনাকে এই জায়গাটাতে আমাদেরকে কিছুটা বেনিফিট অফ ডাউট দিতে হবে যে না, জিনিসটা পুরোপুরি যায় না। হ্যাঁ, ওনারা ক্রিটিসিজম করুক, ক্রিটিসিজম নিচ্ছে, এটাই তো গণতন্ত্র। এই গণতন্ত্রের জন্যই তো 17 বছরের যুদ্ধ। হ্যাঁ, যে কোন জায়গাগুলোতে ক্রিটিসিজম হতে পারে, আমরা বেটার করব। হ্যাঁ, অবশ্যই মানে এখানে কিন্তু অতিরিক্ত ক্রিটিসিজম আবার ভালনারেবল করে দিবে না। হ্যাঁ, অতিরিক্ত ক্রিটিসিজম হচ্ছে কিছু জায়গায়। আমি মনে করি যে ওনারা কিন্তু আরেকটু বেটার ফ্রেন্ডলি ওয়েতেও করতে পারেন, যে আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা বসি, কথা বলি। সো অনেক জায়গায় দেখা যাচ্ছে ওভারবোর্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যে উনি বললেন যেটা যে
কর্মীদের সমস্যা না, নেতাদেরকে চেঞ্জ করেন। হ্যাঁ, আমি স্বীকার করব চেঞ্জ বলেননি, বলছেন যে তাদের মানসিকতার পরিবর্তন করতে আমি অবশ্যই স্বীকার করব যে 300 আসনে যারা এমপি হয়ে এসেছেন তাদের সবার ইন্টেনশন সেম না। এক একজনের হয়তো এক এক রকম চিন্তা ভাবনা আছে। অনেকে হয়তো 15 বছর আগের পলিটিক্সে পড়ে আছেন, অনেকে হয়তো এমনও হতে পারে যে অনেকে ফ্যাসিবাদীদের মতো চিন্তা করছেন যে আমি এরকম করে নিজের ফরচুন কামাই 15 বছর পাইনি, এখন 15 বছর কামাই নিয়ে যাব, অবশ্যই হতে পারে। তো সেই জায়গায় যেমন অন্তর্বর্তীকালীন সরকারেও অনেকে ছিলেন এরকম। অন্তর্বর্তীকালীন সরকারেও কিন্তু আমরা দেখছি যে সবার এগেইনস্টে এই মানসিকতা ছিল। তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে বেস্ট মানে এখনকার আমরা যদি কিছু পজিটিভ নেই, তো পজিটিভ নেওয়াটা হলো যে এখন ওনারা ক্রিটিসিজম করতে পারছেন এবং সেই ক্রিটিসিজমগুলোকে আমরা কিন্তু সর্বাগ্রে ডিফেন্ডও করছি না, আমরা অনেক জায়গায় স্বীকার করছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো মানে আপনার মানে ডিফেন্ড করার সুযোগ আছে, সেই জায়গায় আমরা ডিফেন্ড করছি। কিছু কিছু জায়গায় আমরা বলছি যে একটু সময় দরকার। আমরা কিন্তু অ্যাবসলিউটলি বলছি না যে না উনি ভুল বলছেন, ওনাকে আজকে ওনার এগেইনস্টে মামলা করে ওনাকে ধরে নিয়ে যেতে হবে, এরকম কিন্তু সিচুয়েশন নাই আলহামদুলিল্লাহ। মানে আপনারা ফ্রেন্ডলি বিতর্কের মধ্যে আছি, মানে সেই জায়গাটা বেটার হোক। কুতর্কে গড়াবে না, না কুতর্কে গড়াবে না। আমরা একটু সারওয়ার তুষারের আমি কাছ থেকে আবার একটু শেষ করব জাস্ট বিসিবির পজিশনটা। বিসিবির যে বিসিবির ঘটনাটার জন্ম কিন্তু ওনাদেরই একজন মানে উপদেষ্টা, যিনি তখন ক্রীড়া উপদেষ্টা ছিলেন, তিনি বিসিবির এই প্রবলেম এখন এনসিপির মুখপাত্র, এখন মুখপাত্র বা উপদেষ্টা আমি মুখপাত্র আচ্ছা হ্যাঁ। তো উনি কিন্তু এই বিতর্কের সূচনাটা করে দিয়ে গিয়েছিলেন। তখন যদি নির্বাচনটা সঠিকভাবে হতো তাহলে হয়তো এই প্রবলেমে মানে আমাদের আসতে হতো না। আচ্ছা, তারপরেও আমি এখানে সবকিছু ডিফেন্ড করব না, অ্যাড হক কমিটি অল্প দিনের জন্য অ্যাড হক কমিটি। আর এই জায়গায় আমি একটু একটা জায়গায় আমার ডিফেন্ড করেই যেতে হবে, সেটা হচ্ছে ব্যারিস্টার রাশনা ইমামের প্রসঙ্গ এনেছেন। একটা কমিটিতে ডেফিনেটলি একজন ভালো লয়ার থাকতে পারেন যিনি ইন্টারন্যাশনালি দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন, এবং ব্যারিস্টার রাশনা ইমাম ইজ আ ব্র্যান্ড হারসেলফ। ওনাকে মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নাম দিয়ে চিনানোর কোনো সুযোগ নাই। অনেকের হয়তো অনেক কিছু থাকতে পারে, সেগুলোতে আমি যাব না। উনি অক্সফোর্ডিয়ান, উনি একটা বাংলাদেশের স্বনামধন্য ল ফার্মের ম্যানেজিং পার্টনার, উনি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, এবং আপনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে যে কাউকে বলবেন যে এই মুহূর্তে যে কয়জন নারী আইনজীবী আছেন তার মধ্যে ওনাকে মানে আমি তো ওনাকে টপ 1 ভাবি, বাট টপ 3 এর বাইরে ওনাকে বলার কোনো সুযোগ নেই। একটা সমহিমায় তিনি বা প্রতিষ্ঠিত, জি সমহিমায়। সো এইটা যে অ্যাটাক করেছে, ইটস আ পার্সোনাল অ্যাটাক। এখানে আমি মনে করি কনস্ট্রাকটিভলি কথা বলার কোনো সুযোগ নাই, বিকজ উনি বিসিবিতে অবশ্যই অনেক কিছু ইনকর্পোরেট করতে পারবেন যেটা অন্য কোনো লয়ার করতে ওনার থেকে বেটার করতে পারবে না। এটা আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলে যেতে পারি। সারওয়ার তুষার, আপনারা মানে আপনাদের সমালোচনা থেকে তো ওনারা অনেক কিছু লেসনও নিচ্ছেন, আপনারা সমালোচনাগুলো করুন, এটা ওনারা প্রত্যাশাও করেন, সবগুলো বিরোধিতা করেন না। দেখুন, আপনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে শুধু টেবিল চাপড়ান, কোনো কথা বলেন না। আসলে সবসময় কি কথা বলতেই হবে? না, তিনি তো নিজেই বলেছেন যে কথা কম বলে কাজ বেশি করতে হবে। তিনি তো অনেকগুলো কাজও করেছেন, ভালো কাজগুলো তো আপনারা সামনে আনতে পারেন। ওনার ভালো কাজটা কি এই পর্যন্ত? উনি নাটক সিনেমা দেখছেন। এটা উনি যে ফ্যামিলি কার্ড দিলেন, ফ্যামিলি কার্ডের ফলে এখনো পর্যন্ত বিএনপি নেতা সংশ্লিষ্ট এরকম 2টা ধর্ষণের ঘটনা এসেছে, যে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণ করেছে ফরিদপুরে, এবং ফেনীতে আরেকজন নারীকে ধর্ষণ করেছে। সেগুলো তো গ্রেফতার হয়েছে, এই কারণে আপনারা জানতে পারবেন। গ্রেফতার হয় না, বাট বিষয়টা হচ্ছে অলরেডি মিসইউজ হচ্ছে। এবং তিনি দেখেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি যদি পলিটিক্যাল কোয়েশ্চেন নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন যদি চুপ থাকেন, এটা অত্যন্ত দৃষ্টিকটু লাগে। আপনি বসে থাকা অবস্থায় আরেকজন যখন বলেন যে আমি সংসদ নেতার পক্ষে বলছি, এটা নজিরবিহীন, এটা সংসদীয়। খারাপ কিছু করছেন না? কে? স্বরাষ্ট্রমন্ত্রী? মাননীয় প্রধানমন্ত্রী কি খারাপ কিছু করছেন? না, খারাপ কিছু না, কিন্তু আপনি কথা বলবেন না যখন জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছে, যখন গণভোট নিয়ে আলোচনা হচ্ছে, সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, জাতি আপনার কাছ থেকে শুনতে চাইবে না? কথাতে মিতব্যয়িতা থাকা ভালো বা একটা পরিমিতিবোধ থাকা ভালো, তাই বলে আপনি কথাই বলবেন না, মুখে তালা মেরে থাকবেন, এটা তো হয় না। আচ্ছা, উনি একটা কথা বলেছেন, এটা একটু রেসপন্স করি। আইনের ব্যাখ্যা বিশ্লেষণ সুন্দরভাবে দিচ্ছেন আইনমন্ত্রী। সংসদে জনগণের পয়সা চালিত তো এই সংসদ, প্রত্যেক মিনিটে 2,72,000 টাকা খরচ হয়। সেটাকে ব্যবহার করে তিনি জাতিকে বিভ্রান্তিকর এবং ভুল তথ্য, ওনাদের ভাষায় অসত্য তথ্য দিয়েছেন 2টা, ওই গুমের অধ্যাদেশের ব্যাপারে। একটা উনি বলেছেন যে এটার প্রয়োজন নাই কারণ আইসিটি অ্যাক্ট আছে। দেশের একজন আইনমন্ত্রী যিনি 30 বছর আদালতে প্র্যাকটিস করেছেন, তিনি মানবতা বিরোধী অপরাধ আর ফৌজদারি অপরাধের পার্থক্য জানেন না? হত্যা আর গণহত্যা কি এক জিনিস? আপনার যেটা আইসিটি অ্যাক্ট আছে আমাদের 1973 সালে, এটা দিয়ে আপনি সিস্টেমেটিক
অপরাধকে ডিল করতে পারবেন, যেটা মানবতা বিরোধী অপরাধ। কিন্তু আজকে যদি একটা সিঙ্গেল স্পোরাডিক বিচ্ছিন্ন নির্দিষ্ট কোনো গুমের ঘটনা ঘটে, সেটা হবে একটা ফৌজদারি অপরাধ। এটা কি আপনি মানবতা বিরোধী অপরাধ দিয়ে করতে পারবেন? তাহলে কি আমরা 500 গুম হওয়া পর্যন্ত অপেক্ষা করব? উনি বললেন যে মানবতা বিরোধী, এবং চিফ প্রসিকিউটর একই কথা বলেছেন, যে কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে এরকম ভুল তথ্য দেওয়ার পরে এই পাবলিক অফিস তাদেরকে ছাড়তে হতো, কিন্তু বাংলাদেশে সেটা ছাড়তে হবে না। তো উনি এটা একটা ভুল বলেছেন। যে আবার উনি বলছেন আরেকটা জায়গায়, অথচ আপনি যদি গুম অধ্যাদেশটা, উনি তো হবস লক পড়তে বলেন, উনি নিজে কিন্তু গুম অধ্যাদেশ পড়ে দেখেন নাই। গুম অধ্যাদেশে কিন্তু 4 অনুচ্ছেদের মধ্যে বলে দেওয়া আছে যে সর্বোচ্চ শাস্তি, উনি যদি 4-1 এবং 4-2 পড়তেন, দেখতেন যে সর্বোচ্চ শাস্তি ওই মৃত্যুদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন এবং 10 বছর পর্যন্ত আছেন। উনি বললেন যে এখানে সাজা যেহেতু 10 বছর, মানবতা বিরোধী অপরাধে যেহেতু আবার মৃত্যুদণ্ড, এখানে একটা কনফ্লিক্ট আছে, সুতরাং এই আইন রাখা যাবে না। এটা কিন্তু একটা ভুল তথ্য দিয়েছেন উনি। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, এই অধ্যাদেশটা উনি পড়লেই দেখতে পেতেন, মাত্র 28টা অনুচ্ছেদ, এবং এটা অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়ার সাথে উনি জড়িত ছিলেন অ্যাটর্নি জেনারেল হিসেবে। কতটা অমনোযোগী হলে মানুষ এখন এই কথা বলতে পারে যে মানবতা বিরোধী অপরাধে যেহেতু গুমের সংজ্ঞা আছে, এখানে আর লাগবে না। ওইটার এটা এক জিনিস না ভাই। এবং বলছেন একটা সাথে সাংঘর্ষিক, মোটেও সাংঘর্ষিক না, কিন্তু পরিপূরক। ওটা হচ্ছে মানবতা বিরোধী সিস্টেমেটিক অপরাধ হিসেবে গুম, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ হিসেবে গুম। ওখানেও আপনার ওই কি বলে মৃত্যুদণ্ড, এখানেও আছে মৃত্যুদণ্ড। তো উনি না পড়ে উনি জাতিকে এরকম বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। আপনার কাছ থেকে আমরা আবারও শুনবো। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরো একটি ছোট্ট বিরতি। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে স্যার অর্থস্যার আপনি বলছিলেন, শেষ করুন। ফলে আপনি দেখবেন যে গুরুত্বপূর্ণ মানবাধিকার অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে, এবং সেক্ষেত্রে বলেছে আমরা অধিকতর আলাপ আলোচনা করব। অথচ অন্তর্বর্তী সরকারের আমলে 6 শতাধিক দেশি বিদেশি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেই অধ্যাদেশটা প্রণয়ন করা হয়েছিল, এবং সেখানে অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনিও ভূমিকা রেখেছেন। এখন তিনি ঠুনকো অভিযোগে বলছেন, মানে বেসিক্যালি একটা স্বাধীন কমিশন আমরা চাই না, এই কারণেই তারা এটা বাতিল করছেন। মানবাধিকার কমিশনের বিরুদ্ধে তাদের বক্তব্য হলো এটা কোনো মিনিস্ট্রি আন্ডারে না। তো মিনিস্ট্রি আন্ডারে না থাকলে কীভাবে হবে? অথচ আপনি জানেন যে দুদক কোনো মিনিস্ট্রি আন্ডারে না। কিন্তু ওনারা তো বলছেন এটা অধিকতর যাচাই বাছাই করে আবারও। আপনি যদি, এখন তো সময় নাই, কিন্তু আপনি যদি তাদের আপত্তিগুলো পড়েন, লিখিত আপত্তি, সেখানে এই কথাটা হলো তাদের বাইরের কথা। ভেতরের কথা হচ্ছে যেগুলো তারা আপত্তি দিয়েছে, এই আপত্তির সাথে তাদের বাইরের কথা কোনো মিল নাই। সেখানে তারা বলেছে যে এটা আমাদের অধীনে না, সরকারি বাহিনীর বিরুদ্ধে আমাদের সাথে আলোচনা না করে আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না, জাতীয় নিরাপত্তার কারণে আটক করলে এটাকে গুম বলা যাবে না, এটার তদারকির ব্যবস্থা নাই। হোয়ারেজ এখানে আসলে মাল্টিপল লেয়ার্সের তদারকি ব্যবস্থা আছে কমিশনকে। তাদের আপত্তিটা মূল জায়গাটা হলো একটা স্বাধীন কমিশন থাকলে সরকারি বাহিনীর বিরুদ্ধে আসলে তদন্ত হবে। আপনাদের দলের তো সংসদ সদস্য আছে, ওনারা এই বিষয়গুলো ওনারা তো এই বিষয়গুলো তুলেছেন, কিন্তু যেহেতু অ্যাবসলিউট 2/3 মেজরিটি আছে সরকারি দলের, ওই বিরোধী দলের আপত্তিগুলো এখন আর খুব বেশি গ্রাহ্য হবে না, কারণ তারা এটা করে ফেলতে পারবে। তাদের সেই কি বলে অ্যাবসলিউট মেজরিটিটা আছে। প্রত্যেকটা জিনিসে আপনি দেখেছেন যে বিরোধী দলের তরফ থেকে আপত্তি করা হয়েছে, যেগুলো সরকার দিন দিন তাদের প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে। অ্যাবসলিউটলি। আপনি যদি এখন যদি সময় থাকতো আমি দেখাইতাম যে বিএনপি জুলাই সনদ গণভোট রাখেন, তাদের যে 31 দফা, তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেখানে অন্তত 5-6টা ধারাকে ইতিমধ্যে ভায়োলেট করেছে। ব্যারিস্টার শাহেদুল আজম, আপনাদের জোট নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে, তাহলে তো একটা সময় জনগণও প্রশ্ন তুলবে। আচ্ছা, আমি প্রথমত বলতে চাই, ছোট করে বলবো, সেটা হচ্ছে যে গুমের শিকার কিন্তু বিএনপি থেকে বেশি কেউ হয় না, এবং বিএনপির সাথে জোটে যারা ছিল তাদের সবাই হয়েছেন, ওনাদের পক্ষ থেকেও অনেকে হয়েছেন, কিন্তু বিএনপি সবচেয়ে বেশি শিকার হয়েছে। অতএব যখন বলা হচ্ছে যে ফার্দার আরো যাচাই বাছাই করা হবে, তখন ওনাদের আমাদের উপর কিছুটা হলো আস্থা রাখতে হবে। এটা বাইরের কথা, এটা বাইরের কথা, ভিতরের কথা যেটাই হোক, কথা হচ্ছে ডোর ক্লোজ হয়ে যায় না। ওনারা এখনো ক্রিটিসিজম করছেন এবং এটা ফার্দার আলোচনা করবো, এটা ওপেনলি মাননীয় আইনমন্ত্রী বলেছেন। অতএব আমি মনে করি যে এখানে সুযোগ আছে। এবং আরেকটা কথা আমি বলে নিতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনার এতগুলো আইন করা হলো, সব কিছু করা হলো, কোনোটারই কোনো বাস্তব প্রয়োগ হবে না যদি আমাদের মেন্টালিটি চেঞ্জ না হয়। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি যে কী অবস্থা ছিল মানুষ। আমি প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে কথা বলি, আমি নিজে কমার্শিয়াল ল, কর্পোরেট ল প্র্যাকটিস করি, কেউ ইনভেস্ট করতে চাচ্ছে না, কেউ সাহস পাচ্ছে না, কারণ দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, দেশে বিনিয়োগের কোনো পরিবেশ নাই, এই অবস্থা ছিল না, স্টেবল ছিল না। তো এই জায়গাটা থেকে স্টেবল করতে সময় দিতে হবে। এখন এই মুহূর্তে কিছু কিছু জায়গায় যেখানে সরকার মনে করছে কনফিউশন আছে, সেখানে অবশ্যই ফার্দার যাচাই বাছাইয়ের ডোর ওপেন রাখা হয়েছে। অতএব ওনাদের এখনই এত নিরাশ হয়ে একেবারে সরকার সবকিছু রং করছে। এবং আরেকটা জিনিস যেটা যে উনি যেটা বারবার বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি কিছু করেন না, এই সেই ফ্যামিলি কার্ড, ভাই
দুই একটা জিনিসের তো একটু বলবেন, যে প্রশংসাও করবেন যে আচ্ছা একসাথে ভালো, মানে এটা তো একসাথেই ছিল। So, এখন প্রত্যেকটা জিনিসে যদি আপনি ভুল ধরতে থাকেন, প্রত্যেকটা জিনিসে যদি রং ধরতে থাকেন, তখন কিন্তু আবার সেই সাংঘর্ষিক একটা পরিস্থিতি সৃষ্টি হবে। অতএব কিছু কিছু জায়গায় আমি মনে করি যে আমাদের যেখানে সুযোগ দেওয়া হচ্ছে সেখানে আরেকটু সময় দিয়ে দেখি যে কাজ হয় নাকি। যদি না ভালোকে হয়, একটু প্রশংসাও করা উচিত। হ্যাঁ, মানুষের একটু প্রশংসা করা উচিত, কারণ শুধু আমরা যদি ওই পুরানো বাঙ্গাল স্টাইলে চলতে থাকি তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। আমি যদি ওনাদের কথাবার্তার অনেক কিছুর মধ্যে ওয়েস্টার্ন স্টাইল দেখতে পাই, কিন্তু আবার অনেক কিছুর মধ্যে একদম পিওর পুরানো বাঙালি স্টাইল দেখতে পাই। সো আমাদের এখন বাংলাদেশি হতে হবে, এবং বাংলাদেশি হতে হলে আমাদের আস্তে আস্তে আমরা যদি ওয়েস্টার্ন কালচারের দিকে যেতে চাই, আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে, যে যা করলাম ভাই প্রত্যেকটা জিনিসের রং ধরবো না। প্রত্যেকটা জিনিসের রং ধরলে হবে না, কিছু জায়গায় বলতে হবে যে না ঠিক আছে আমরা একসাথে ছিলাম। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই, যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ যে আইনটা হলো, সেই আইনটায় সবাই একসাথে কিন্তু ছিলেন যে হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ে বিএনপির এগেনস্টে আজকে প্রচুর সমালোচনার দায়ভারটা কিন্তু পুরোপুরি নিচ্ছে বিএনপি, এখানে কিন্তু এনসিপি নিচ্ছে না বা জামাত নিচ্ছে না। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধকরণে সবচেয়ে বেশি সোচ্চার ছিল কারা? এনসিপি, আমরা ছিলাম। বিএনপি কি অতটা ছিল? আপনি অধ্যাদেশের সময় দেখেছেন না, ছিল না। কিন্তু আজকে হ্যাঁ, না বিরোধিতা করে নাই, আরে মন্তব্যগুলো দেখেন তখন, মানে সরাসরি কোনো স্টেটমেন্ট দেন নাই। কিন্তু আজকে বলছে আমরা দল নিষিদ্ধের পক্ষে না। হ্যাঁ, এটা সরাসরি বলতে আমি বলছি যে দলীয়ভাবে কিছু দেওয়া হয় নাই। তো এখন এই জায়গাটাতে এসে আজকে যখন সবাই মিলে একসাথে করলাম, ব্লেমটা কিন্তু বিএনপি খেলো। তো সব দিকে এসে সরকারের উপরেই কিন্তু সবাই পাঞ্চিং ব্যাক করছে। সো এক দুইটা জায়গায় আমার মনে হয় যে আপনাদের একটু প্রশংসা করা উচিত, এবং একসাথে মিলে কাজ করার স্কোপ কি পাওয়া যায় সেই দিকে যাওয়া উচিত। কারণ আমার মনে হয় যে মাত্র 54 দিনে মিলবে কি করে? ওনাদের তো সংসদে না মাত্র 54 দিনে যদি আমাদের শুধু আপনি যদি ট্রাস্ট ভঙ্গ করেন, যেমন ধরেন জুলাই জাদুঘর অধ্যাদেশ, এটার ব্যাপারে সবাই একমত হয়েছিল যে এটা অ্যাজ ইট ইজ আমরা পাস করব, এবং সেভাবে এসছে। জাস্ট আইন পাস করার 10 মিনিট আগে আপনারা চেঞ্জ করে ওখানে একজন বিশেষজ্ঞ জায়গায় সংস্কৃতি মন্ত্রীকে বসিয়েছেন। ফলে বিরোধী দল দেখেছে এটা তো ব্রিচ অফ ট্রাস্ট, যে অভিযোগ তারা করেছে। যে আপনি যদি সমঝোতা ভঙ্গ করেন তাহলে তো আপনি কিভাবে বিরোধী দলের কাছ থেকে এই জায়গাটাতে আমি মনে করি যে এখানে এত মানে এটা এত বড় কোনো ফ্যাক্টর না যেটা নিয়ে ঝগড়া করতে হবে। কারণ আপনার জুলাইকে ধরে রাখার দায়িত্ব আপনাদের, যেরকম জুলাইকে ধরে রাখার দায়িত্ব সবারই আছে। সবাই কালচার মিনিস্ট্রিকে বসাইছেন অলরেডি, জাদুঘরটা কালচার মিনিস্ট্রি আন্ডারে। তার মধ্যে আবার আপনার কেন কালচারাল মিনিস্ট্রির আন্ডারে গেলে কি মানে আপনাদের কোনো ওয়েভ কমে যাচ্ছে? অলরেডি কালচারাল মিনিস্ট্রি আন্ডারে, ব্যাপারটা বুঝেন, জাদুঘরটা অলরেডি কালচার মিনিস্ট্রি আন্ডারে। অন টপ অফ দ্যাট আপনি ঐক্যমত্য হয়েছেন ওই বিরোধী দল এবং সরকারি দল কমিটির মধ্যে বসে যে আমরা এটাকে অ্যাজ ইট ইজ পাস করব। তারপর তাদেরকে না বলে ওই পাস করার আগে 5 মিনিট আগে তারা দেখে যে এটা এখানে আসলে বিশেষজ্ঞ জায়গায় আপনি ইয়েকে বসাই দিচ্ছেন। এটা তো ব্রিচ অফ ট্রাস্ট। ব্যাপারটা কাকে কালচার মিনিস্ট্রিকে বসাইছেন এটা শুধু না, আপনি তো বিরোধী দলের সাথে কনসাল্ট না করে কাজটা করছেন। না এখানে এটাতে এমন কোনো ক্ষতি হয়ে যায় না বলে আমরা মনে করি না। কারণ এখানে জুলাইয়ের যে ব্যাপারটা, জুলাইকে সবাই মিলে ধারণ করবো। সো এই জায়গাটাতে এসে আপনারা যদি জিনিসটাকে স্বাগত জানাতেন, আপনারা যদি বলতেন যে না ঠিক আছে আমরা একসাথে কাজ করি, তাহলেই কিন্তু জিনিসটা হয়ে যায়। জানাতেন, আমাকে তো জানান নাই। না আপনাদের জানানো হয়নি, সেটা আমরা শেষ করতে হয়নি তো। হ্যাঁ, ধন্যবাদ ব্যারিস্টার শাহিদুল আজম, ধন্যবাদ স্যার তুষার, আপনাদের দুজনকেই। দর্শক আর কাবুল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।